জারি করা হয়েছে মার্শাল ল। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আজকে নতুন এক অধ্যাদেশ জারি করেছেন, আপনার সামরিক আইন ঘোষণা করা হয়েছে, মানে মার্শাল ল। সহজ বাংলায় বললে 144 ধারা জারি করা হয়েছে। এক ডিক্রির মাধ্যমে তিনি এই মার্শাল ল জারি করেছেন আজকে থেকে। আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ। একজন উপদেষ্টাও যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। শুধু উপদেষ্টা না, যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে জড়িত আছে, ক্ষমতায় আছে, একজনও যেন সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়ে পালাইতে না পারে। সেনাবাহিনীর ভিতরে উত্তেজনা, টানটান উত্তেজনা চলছে, দুপক্ষেই আলোচনা আছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আজকে বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ব্রেকিং নিউজ, আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা। বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সেনা শাসন এমনও হতে পারে আগামী কাল থেকেই জারি হতে পারে, এমন সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আবারও সেই 1/11 প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকার মুখোমুখি অবস্থান করছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সেনাবাহিনীর 56 জন জেনারেল উপস্থিত ছিলেন। তারা বৈঠক করে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা জ্ঞাপন করেছেন, এবং এও শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে। শুধুমাত্র আর একটি বৈঠক, আর সেই বৈঠকটি হবে বর্তমান সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা, জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে। সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন কোন সময় থেকে বাংলাদেশে সেনা শাসন জারি হবে। অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ। জাতির উদ্দেশ্যে যে কোনো সময় ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে, সেনা শাসন জারি করতে পারে, এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে পারে, এই অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে। এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে, নানান গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই বৈঠকের কথা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানিয়েছেন, সেনা সদর দপ্তরে সেনাবাহিনী ঊর্ধ্বতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেহেতু বলেছে, তাহলে সত্যই বলেছে। সে ইংরেজিতে না বলুক, বাংলায় বলেছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তো সত্যই বলেছে, সত্য তত্ত্বই দিয়েছে। চলুন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটি আপনাদেরকে একটু শোনাই। পিনাকি ভট্টাচার্য বলছেন, গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। সাবেক সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে, সেখানে বৈঠক হবে। সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে। এরপর পিনাকি ভট্টাচার্য বলছেন, আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বলছেন, ডক্টর ইউনূসের উচিত দেশবাসীর সামনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরা। পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্টের ঘন্টা খানেক পরে পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্ট করেছেন।
সেখানে তিনি বলছেন ঊর্ধ্বতম সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য তিনি জুনিয়র সেনা কর্মকর্তাদের, সাধারণ সেনাবাহিনী সদস্যদের আহ্বান জানিয়েছেন। তবে অনেক কিছুই ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে, নাও হতে পারে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না, শুধু দেখার অপেক্ষায়। একজন উপদেষ্টাও যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। শুধু উপদেষ্টা না, যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে জড়িত আছে, ক্ষমতায় আছে, বিভিন্ন কমিশন গঠন করে যারা এই কমিশন নিয়ে কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে, খুব ভালো কথা। একজনও যেন সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়ে পালাইতে না পারে। আমাদের কাছে তথ্য আছে এই সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য, মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের সাথে এখন থেকে দেন দরবার শুরু করে দিয়েছে। যে আমাদের এই 1.5 বছর যে কার্যক্রম আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্টে যতদিন ছিলাম, তখন আমরা কি কাজ করেছি? লুটপাট করেছি না, দুর্নীতি করেছি না, গুম করেছি না, খুন করেছি না, দেশ বিক্রি করেছি না, কত হাজার কোটি টাকা পাচার করেছি? এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত করা যাবে না এবং আমাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। সেফ এক্সিট মানে নিরাপদে যাতে আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি, এই কথা কিন্তু এখন উঠেছে এবং বিভিন্ন মহলে জোরে সোরে আলাপ হইতেছে, জোরে সোরে আলাপ হইতেছে। যদি এটা কোনো ভুয়া তথ্য হইতো তাহলে এটা নিয়ে ভিডিও বানাইতাম না। দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সংস্কার কমিশনের সাথেও উনি জড়িত ছিলেন, আছেন এখনো, উনি প্রথম কথাটা উঠেছেন যে উপদেষ্টারা সব সেফ এক্সিট নিয়ে এখন চিন্তিত। আচ্ছা, সেফ এক্সিটটা হলো এই জিনিস, আমাদের দেশে আরো একবার কিন্তু সেফ এক্সিট হয়েছে, এই জন্য আমাদের অভিজ্ঞতাটা আছে। 9/11-এর সময় আপনারা জানেন যে 2007-এ যে 9/11 সরকার এসেছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন গং, তারা দোদণ্ড প্রতাপের সাথে 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল। তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনের আগেই একটা ডিল করেছিল। এখন সেই 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে সেটা তাদের কাছে সরকার ছিল, রাষ্ট্র ছিল, তারা বিভিন্ন গোয়েন্দা জরিপে তারা এটা নিশ্চিত ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। বা তারা তখন হয়তো আওয়ামী লীগকে বলেছিল যে আমাদের যদি সেফ এক্সিটের ব্যবস্থা করেন তাহলে আপনাদেরকেই আমরা ক্ষমতায় আনবো, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে। ঠিক আছে, তার প্রতিফলন আমরা দেখেছি। লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে তারা রাষ্ট্রদূত বানিয়েছিল এবং ওই 9/11-এর সরকারের সবাই এখন রাজার হালে আমেরিকা, ইউরোপ, কানাডা, যে যে দেশে প্রয়োজন তারা বসবাস করছে। আওয়ামী লীগ সরকার 2009-এ ক্ষমতায় আসার পরে তারা নিরাপদে দেশ ত্যাগ করছেন। এই দেশে কিন্তু তারা কেউ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যায় নাই, কারণ 2009 সাল থেকে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত সেই আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। আর এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন কোনো প্রকার তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় নাই, কাউকে বলতে এই সরকার, আওয়ামী লীগ সরকার দায়ী নাই। এটা হলো সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থান। এটা কে দিয়েছিল? আওয়ামী লীগ। এবার কারাবার জোরে সরে চারিদিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে লন্ডনে তারেক জিয়ার সাথে যে বৈঠক হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে ডক্টর ইউনূসের পুরা বাহিনী নিয়ে তারা নিরাপদে দেশ থেকে প্রস্থান করতে পারবে। এটা তাদের সাথে তাদের একটা ডিল হয়েছে। কারণ 2007 সালে জরিপ করে সেই সরকার দেখেছিল হয়তো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনার সাথে ডিল করেছে। এবারকার ডক্টর ইউনূস দেখেছে যে আওয়ামী লীগ মাঠে নাই, একচেটিয়া বিএনপি, যে কোনো ভাবেই হোক নির্বাচন দেই আমি। এনসিপি তার নিজের দল ছিল, কিন্তু সেটাকে নিয়েছে, টিকতে পারে নাই, কুলাইতে পারে নাই, বা সে ইচ্ছা করলেও ডক্টর ইউনূস তাদেরকে ক্ষমতায় আনতে পারবেন না। তখন এনসিপির হাল ছেড়ে দিয়া তারেক জিয়া বা বিএনপির
সাথে তারা একটা ডিল করেছে। সেই ডিল হলো নির্বাচন দিবে ফেব্রুয়ারিতে, তারিখ যে ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না, বা তারা এই সমস্ত যা কিছু করেছে ভালো মন্দ মিলে যায় অকাম কুকাম, এগুলো কোনো বিচার করা যাবে না। হলো সেফ এক্সিস্ট, এটা হলো সেফ এক্সিস্ট। আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই যে আগামীতে ধরে নিলাম বিএনপি যদি ক্ষমতায় আসে আর বিএনপি যদি এদের সেফ এক্সিট দেয়, তাহলে বিএনপির পরিণতি ভালো হবে না মনে করি। কারণ হলো এই সরকার যা করেছে, একমাত্র ডক্টর ইউনূস নিজেই ঢাকা সিটির সুইপারের যে কাজটা, বাথরুমের যে কাজটা, এইটা ছাড়া আর যত ধরনের লাইসেন্স আছে, যত ধরনের ব্যবসা আছে, এটা ডক্টর ইউনূস নিজেই নিয়েছেন। তার নিজের সার্কেল, পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বজনপ্রীতির একটা জ্বলন্ত উদাহরণ হলো এইটা, এই ডক্টর ইউনূস যা করেছেন। তার গ্রামীণ টেলিকমের একজন অফিসার লুবাবা মহিলা, এই গতকালকেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিসিবির পরিচালক হিসাবে। কাজে যেহেতু সারা দেশের মানুষ আমরা জানি, আমরা দেখেছি যে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সমস্ত অভিযোগের কারণে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা সরকারকে সরানো হয়েছে, এখন ইনারা যদি আইসা আরো তার চাইতে 10 গুণ বেশি লুটপাট, দুর্নীতি, জালিয়াতি করে থাকে, এবং আমরা দেখছি এগুলো আমাদের চোখের সামনে হয়েছে এবং এখনো হচ্ছে, তাহলে যে সরকারটা সামনে আসবে তারা যদি এদেরকে সেই এক্সিট দেয়, তাহলে সম অপরাধে সেই সরকারও অপরাধী হবে। কারণ 2007 সালে যাদেরকে 9 সালে শেখ হাসিনা সেই এক্সিট দিয়েছিল, তাদের কিন্তু এই ধরনের এত বড় বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে নাই, কিন্তু এখন যা করেছে এরা একেবারে সকল জনগণের সামনে করছে। কাজেই স্পষ্টভাবে জানিয়ে রাখি ভিডিওর মাধ্যমে আমরা যে সবচেয়ে মজার বিষয় হলো, এখন বর্তমানে যারা এই সরকারে আছে এর বেশিরভাগ, প্রায় সবাই 2 দেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক, আমেরিকান নাগরিক, বাংলাদেশের নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কানাডার নাগরিক, বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক। এরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, চলে যাবে। এরা এই যতদিন ক্ষমতায় থাকলো লুটপাট, দুর্নীতি, কুকীর্তি এমন কোনো কাজ নাই যারা করে নাই। কাজে আমাদের কথা হলো, তারা যদি সৎ হয়, ঠিক আছে, এগুলো প্রমাণিত বিষয় না যেগুলো আমরা বলতেছি, আমরা যা কিছু দেখতেছি সব ভুয়া, তাহলে সেই এক্সিট লাগবে কেন? তারা এগুলো মোকাবেলা করতে হবে। তাদের বিরুদ্ধে জনগণের যে অভিযোগ আছে এগুলা মামলা হবে, এই অভিযোগ দায়ের করা হবে, তারা এগুলো মোকাবেলা করবে তারা। কিন্তু কোনো অবস্থাতেই সেই এক্সিট যেন দেওয়া না হয়, আমি তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলতেছি। এদের ক্ষমতা শেষ হওয়ার 1 মাস আগেই বা অন্তত 15 দিন আগে এই প্রত্যেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে হবে। প্রত্যেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে হবে এবং পাসপোর্ট জমা নিতে হবে। নির্বাচন হয়ে যাবে, তারপরে এদের বিচারের মুখোমুখি করা হবে।